ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো আজকে আমরা আবার একটা নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি। এর আগে আমরা আগের দিন দিল্লি সুলতানি গ্রীষ্মের বলবার পর্যন্ত আলোচনা করেছিলাম, কিন্তু তার পরবর্তীকালে সুলতানদের নিয়ে কিছু আলোচনা করবো। গিয়াসুদ্দিন বলবনের পর কায়কবাদ সিংহাসনে বসেন, কিন্তু তিনি অতিরিক্ত সুরাপানের ফলে তিনি পঙ্গু হয়ে গিয়েছিলেন। এই মত অবস্থায় তারই দেহরক্ষী জালালউদ্দিন খলজি কায়কোবাদ ও তার শিশুপুত্র কায়বাসকে হত্যা করে তিনি দিল্লি সিংহাসন দখল করছে 1290 খ্রিস্টাব্দে। এই ঘটনা ইতিহাসে খলজি বিপ্লব নামে খ্যাত। তাহলে খলজি বিপ্লব সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাচ্ছে খলজি বংশ। তাই জালালউদ্দিন খলজির সময় দুটো গুরুত্বপূর্ণ ঘটনা আছে, একটা হচ্ছে মালিক চৌধুরীর বিদ্রোহ এবং সিধু মোল্লার বিদ্রোহ। এই দুটো বিদ্রোহ তিনি কঠোরভাবে দমন করেছিলেন এবং সিধু মোল্লাকে তিনি হত্যা করেছিলেন। এই 1290 খ্রিস্টাব্দে মঙ্গল আক্রমণ করলে তিনি তা দমন করেছিলেন এবং 1292 খ্রিস্টাব্দে মঙ্গল নেতা চেঙ্গিস খার পুত্র হলাকবা ওলুগুর নেতৃত্বে অনেক মঙ্গল ইসলাম ধর্ম গ্রহণ করে দিল্লির উপকণ্ঠে বসবাস করতে শুরু করে, যাদেরকে বলা হচ্ছে নব মুসলমান। এই জালালউদ্দিন খলজির পরে সিংহাসনে বসে আলাউদ্দিন খলজি, যার আসল নাম হচ্ছে আলী হোসাম। তিনি ছিলেন নিরক্ষর, তিনি কোনো শরীয়তি আইন মানতেন না। আলাউদ্দিন খলজি জালালউদ্দিন খলজির ভাইপো, আবার জামাতাও বটে। কিন্তু আলাউদ্দিন খলজি ছলনা করে জালালউদ্দিন খলজিকে হত্যা করে তিনি দিল্লি সিংহাসনে বসেন 1296 খ্রিস্টাব্দে। তিনি নিজে মুদ্রায় নিজেকে সিকেন্দারি সানি বা দ্বিতীয় আলেকজান্ডার রূপে অভিহিত করেছেন। এই আলেকজান্ডারই হলেন, এই আলাউদ্দিন খলজি হলেন দিল্লির প্রথম সুলতান, যিনি দক্ষিণ ভারতের সাম্রাজ্য বিস্তারের কথা ভেবেছিলেন বা করেছিলেন। এরপর দেখা যায় কি কি সাম্রাজ্য, কি কি রাজ্য তিনি জয় করেছিলেন। 1299 খ্রিস্টাব্দে তিনি গুজরাট রাজ্য জয় করেন এবং সেইখান থেকে মালিক কাফুর নামে এক ব্যক্তিকে ধরে নিয়ে আসেন, যাকে তিনি পরবর্তীকালে তার প্রধান সেনাপতি রূপে নির্বাচিত করেছিলেন। এবং দেখা যায় এই মালিক কাফুরই পরবর্তীকালে দক্ষিণ ভারত বিজয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এরপরে তিনি একে একে 1301 খ্রিস্টাব্দে রণথম্ব, 1303 চিতোর, এইভাবে 1307 খ্রিস্টাব্দে তিনি দেবগিরি রামচন্দ্র দেবকে পরাজিত করছেন। এরপরে বরঙ্গলের রাজাকে পরাজিত করছে এবং 1310 খ্রিস্টাব্দে দাসমুদ্রের হৈসল বংশীয় তৃতীয় বীর বল্লালকে তিনি পরাজিত করছে। এরপর 1311 খ্রিস্টাব্দে তিনি পাণ্ডব রাজ্য জয় করে তিনি প্রচুর ধন সম্পদ লুট করেন। আলাউদ্দিন খলজি সেনাবাহিনীতে দুর্নীতি বন্ধ করার জন্য তিনি অস্ত্র চিহ্নিতকরণ তার ও হুলিয়া প্রথার প্রবর্তন করেন। ইক্তা ব্যবস্থা তিনি তুলে দিয়েছিলেন এবং বাজার দর নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন, অর্থাৎ সরকার নির্ধারিত দামেই বাজারে পণ্য বিক্রি করতে হতো। কেউ যাতে বেশি দামে বিক্রি করতে না পারে তা দেখাশোনার জন্য তিনি দুই ধরনের কর্মচারী নিযুক্ত করেন। এক হচ্ছে সাহানি মান্ডি ও দানি রিয়াসাত। দিল্লির উপকণ্ঠে সিরি নামে একটা শহর নির্মাণ করেন এবং আলাই দরওয়াজা নির্মাণ করেন। তিনি নব মুসলমানদের হত্যা করেছিলেন। এই আলাউদ্দিন খলজির সময় জিয়াউদ্দিন বর্ণী, আমির খসরু, সুফি সন্ত নিজামুদ্দিন আউলিয়া তার রাজসভায় আলোকিত করেছিলেন। আলাউদ্দিন খলজি মৃত্যুর পর দিল্লি সিংহাসনে বসে কুতুবউদ্দিন মুবারক খলজি, যিনি অতিরিক্ত মদ্যপান এবং নারীর সঙ্গে ছিলেন, এবং আলাউদ্দিন খলজির মতন অত শক্তিশালী সুলতান তিনি ছিলেন না। তিনি হাসান নামে এক ব্যক্তিকে খুব ভালোবাসতেন, যাকে তিনি খসরু খান উপাধি দেন। এই ব্যক্তি পরবর্তীকালে সুলতানের দুর্বলতার সুযোগ নিয়ে তাকে হত্যা করে, মুবারক খলজিকে হত্যা করে তিনি দিল্লি সিংহাসনে বসছেন। এরপর আমরা আলোচনা করব তুঘলক বংশ। তুঘলক বংশের সূচনা করেন 1320 খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন তুঘলক। তার আসল নাম ছিল কুতলুক। কথিত আছে তিনি 29 বার মঙ্গল আক্রমণ প্রতিরোধ করেছিলেন, যে কারণে তাকে মালিক গাজী নামে অভিহিত করা হতো। দিল্লির অত্যাচারী শাসক খসরু খান শাস্তি দেবার জন্য দিল্লির আমিররা গিয়াসউদ্দিন তুঘলককে আহ্বান করেন। এই 1320 খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন তুঘলক দিল্লি আক্রমণ করেন এবং খসরু খানকে হত্যা করে দিল্লিতে তুঘলক বংশের সূচনা করেন। তো সিংহাসনে বসে গিয়াসউদ্দিন তুঘলক বিভিন্ন জনতিকার কাজ করেন এবং আইন শৃঙ্খলা কার্য ফিরিয়ে আনেন। গিয়াসউদ্দিন তুঘলক হলেন
দিল্লি সুলতানের প্রথম সুলতান, যিনি জলসেচ ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। গিয়াসউদ্দিন তুগলক সরকার প্রতিষ্ঠা করেন এবং 1325 খ্রিস্টাব্দে তিনি দিল্লিতে কাঠের দুর্গ ভেঙে তার মৃত্যু হয়। এরপরে সিংহাসনে বসেন তার পুত্র মোহাম্মদ বিন তুগলক, তার নাম জুনা খাঁ। তিনি দিল্লি সিংহাসনে বসে মোহাম্মদ বিন তুগলক নাম নিয়েছেন, দিল্লি সিংহাসনে বসেন। তিনি ছিলেন দিল্লি সুলতানদের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত সুলতান এবং রাজনৈতিক বিচক্ষণ। তিনি রাজনৈতিক দিক থেকে তিনি ছিলেন কি বলবো মানসিক দিক থেকে আপনার ছিল বৈপ্লবিক চিন্তাধারা। যেহেতু তিনি ছিলেন সবচেয়ে শিক্ষিত, তাও তার বিভিন্ন কাজকর্মকে অনেকে তাকে এতগুলো কি কাণ্ড কারখানা বা পাগলা রাজা বলে অনেক অভিহিত করে। এরপর আমরা দেখে নেব যে মোহাম্মদ বিন তুগলকে সেই কাণ্ড কারখানাগুলো যাই কি তাকে সত্যি পাগলা রাজা বলা যায়, সেইটা আমরা একটু দেখে নেব। তা এই বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যেটা আসে রাজধানী স্থানান্তর। মোহাম্মদ বিন তুগলক তার সময়ে দিল্লির অধিবাসীদের বিদ্রোহ, মঙ্গল আক্রমণ প্রতিরোধ ও সর্বোপরি দক্ষিণ ভারতে সাম্রাজ্য পরিচালনার জন্য তিনি দেবগিরিতে দ্বিতীয় রাজধানী হিসাবে ঘোষণা করেন এবং দেবগিরির নামকরণ করেন দৌলতাবাদ। এইভাবে তিনি দিল্লি থেকে সকলকে দৌলতাবাদে যাওয়ার নির্দেশ দেন। বিভিন্ন উলেমা, অভিজাত, সুফি সন্তরা যার নির্দেশ দেন তাদের। এই যাওয়ার পথেই দেখা যায় যে অনেক সাধারণ মানুষের মৃত্যু হয়। তাই পরবর্তীকালে দেখা যায় যে কয়েক বছর পরে তিনি তার মত পরিবর্তন করেন, তাকে পুনরায় আবার জনগণকে বা যারা গিয়েছিল তাদেরকে পুনরায় আবার দিল্লিতে ফিরিয়ে আনা হয়। অর্থাৎ তার রাজধানীর স্থানান্তরণের বিষয়টি তার এখানে পরিকল্পনা ব্যর্থ হয়। এরপরে আমরা দেখব মুদ্রা। রাজ্যে সোনা ও তামার ঘাটতি পড়ায় তিনি তামার মুদ্রা চালু করেছিলেন, কিন্তু এই মুদ্রা যাতে জাল না হয় তা তিনি সঠিক ব্যবস্থা গ্রহণ করেননি। ফলে গোটা সাম্রাজ্যে জাল মুদ্রায় ছেয়ে যায়। ফলে তিনি বাধ্য হয়ে রাজ কোষাগার থেকে সোনা ও রূপার মুদ্রা দিয়ে জাল তামার মুদ্রাগুলো নিতে বাধ্য হন। এর ফলে কোষাগার ফাঁকা হয়ে গিয়েছিল এবং তিনি তামার মুদ্রা বাতিল করতে বাধ্য হন। এরপর আমরা দেখব দোয়াব অঞ্চলের কর। দোয়াব অঞ্চল কৃষিকাজে ছিল উন্নত, তাই তিনি এই অঞ্চলে তিনি কর বৃদ্ধি করেন, রাজস্বের হার বেশি হারে চাপিয়ে দেন। তিনি কৃষির উন্নতির জন্য অনাবাদি জমিগুলো তিনি আবাদি করেন এবং ঠিক এই সময়ে আবার অনাবৃষ্টি দেখা দেওয়ায় কৃষকরা উচ্চ হারে রাজস্ব দিতে পারেনি, তারা বিদ্রোহ করে। সুলতান বাধ্য হয় তাদের কর্ম করতে এবং এই সময় তাদের কৃষিকাজের জন্য তাদের ঋণ দেওয়া হয়, যাকে বলা যায় টাকা ঋণ। এবং কৃষিকাজের উন্নতির জন্য তিনি আমিনি কহি নামে একটি দপ্তরও গঠন করেন। তো এইখানে রাজস্ব মুকুব করায় তার এই প্ল্যানটাও ভেস্তে যায়। এরপর তিনি তার বিরাট সেনাবাহিনী গঠন করে তিনি করাচাল ও খোরাসিন দখল করতে যান। এই বিরাট সেনাবাহিনীর ভরণ পোষণ করতে গিয়ে তার রাজকোষ শূন্য হয়ে গিয়েছিল এবং তার ওই জয় তিনি করতে পারেননি। ওই আক্রমণ থেকে তিনি সরে এসেছিলেন ওই জয়ের আশা থেকে। ফলে এদিকে তার যেরকম রাজকোষ ওই ভরণ পোষণ করতে গিয়ে শূন্য হলো, আবার জয় করা হলো, কাজে এই প্ল্যানটাও তার পণ্ড হয়ে গিয়েছিল। সর্বোপরি তিনি রাজসভায় কিছু অভিজাত ব্যক্তিদের বসিয়েছিলেন যারা অভিজাত ছিল না। যেরকম তার আশায় উঁচু পদে ছিলেন দুজন মালিক, যিনি একজন মদ তৈরি করেন, তারপরে একজন নাপিত। অভিজাতদের শিক্ষা দেওয়ার জন্য তিনি এই রকম ব্যবস্থা করেছিলেন। এই স্বভাবতেই অভিজাতরা এতে বিদ্রোহ করে। এই সমস্ত বিভিন্ন কারণবশত তাকে অনেকে পাগলা রাজা বা তুগলকি কাণ্ড তার কর্মকার্যকে তুগলকি কাণ্ড কারখানা বলে থাকে। এত বলা সত্ত্বেও কিন্তু এইটা আমরা স্পষ্ট করে দেখতে পারি যে তিনি যে সমস্ত পরিকল্পনাগুলো নিয়েছিলেন সেইগুলো সেই সময় হয়তো সঠিক ছিলেন, কিন্তু যে পরিকল্পনা
ঠিকমতো বাস্তবায়িত করার অভাব ছিল। কিছুটা ভাগ্যের পরিহাস ছিল, যেরকম দোয়াব অঞ্চল আমরা দেখতে পাই, সেখানে রাজস্ব বৃদ্ধি করছে, ফসল ভালো হচ্ছে, কিন্তু তাও অনাবৃষ্টির কারণে সেটা ভেস্তে গিয়েছে। জিয়াউদ্দিন বরণী, এলফিনস্টোন, এরকম অনেক ঐতিহাসিক তাকে পাগলা রাজা বলে থাকেন। তিনি জাহাপানা নামে একটি নতুন শহর তৈরি করেছিলেন। এরপরে তিনি তাগহির যুদ্ধে 1351 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তিনি বরণীকে বলেছিলেন যে আমার রাজ্য রোগাগ্রস্ত, কেউ এই রোগের চিকিৎসা করতে পারবে না। মোহাম্মদ বিন তুগলকের মৃত্যুর পর দিল্লি সিংহাসনে বসছে ফিরোজ শাহ তুগলক। 46 বছর বয়সে তিনি দিল্লি সিংহাসনে বসছেন। তিনি একাধারে যেরকম যুদ্ধ বিগ্রহ করেছেন, তেমনি অনেক সংস্কারের কাজও করেছেন। নিরন্তর যুদ্ধ বিগ্রহ করা সত্ত্বেও তিনি দিল্লির হাত থেকে বাইরে চলে যাওয়া অঞ্চলগুলিকে তিনি দিল্লির আওতায় আনতে পারেননি। এর থেকে মনে করা হয় যে তিনি সামরিক দিক থেকে অতটা দক্ষ ছিলেন না। ফিরোজ শাহ তুগলক তিনি রাজ্যে প্রায় সমস্ত রকম কর বাতিল করে 4 প্রকারের কর চালু করে রেখেছিলেন। খামস, জাকাত, জিজিয়া ও খরচ, এই 4 প্রকার কর তিনি চালু করেছিলেন। তিনি দাগ ও হুলিয়া প্রথা তুলে দেন এবং দাস কেনাবেচা তিনি নিষিদ্ধ করেন। কৃতদাসদের দেখাশোনার জন্য দেওয়ানি হন্দেগান নামে একটি নতুন দপ্তর গঠন করেন এবং দুস্থদের বিনা পয়সা চিকিৎসার জন্য তিনি একটা দাতব্য চিকিৎসালয় খোলেন। বেকারদের কাজের জন্য তিনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের ব্যবস্থাও তিনি করেছিলেন। তিনি ফতোয়াতে ফিরোজ শাহী নামে একটি গ্রন্থ রচনা করেন। 1388 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। ফিরোজ শাহ তুগলকের মৃত্যুর পর দিল্লি সিংহাসনে তেমন কয়েক বছর তেমন কোনো গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য শাসক ছিলেন না। নাসিরউদ্দিন মাহমুদ শাহ এই সময় সিংহাসনে বসে। পরবর্তীকালে উল্লেখযোগ্য নাসিরউদ্দিন মাহমুদ শাহ। তার সময় তৈমুর লং 1398 খ্রিস্টাব্দে চেঙ্গিস তৈমুর লং, মোগল নেতা তৈমুর লং ভারত আক্রমণ করে। এই সময় দেখা যায় ভারতের 2টো সুলতানি ছিল, আর একটা দিল্লিতে তো ছিল আগে, আর একটা ফিরোজাবাদকে কেন্দ্র করে তৈরি হয়েছিল। যাই হোক, এই সময় 1414 খ্রিস্টাব্দে মুলতানের শাসক খিজির খাঁ তিনি দিল্লি সিংহাসন দখল করছেন এবং শুরু হচ্ছে সৈয়দ বংশ। তিনি নিজেকে সৈয়দ অর্থাৎ হযরত মুহাম্মদের কন্যা বংশধর হিসেবে ঘোষণা করেন। এরপর 1421 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। এই সৈয়দ বংশের পরবর্তীকালে তেমন কোনো উল্লেখযোগ্য শাসক নেই, দেখা যায়নি। 1491 খ্রিস্টাব্দে আফগান নেতা বাহুলুল লোদি এই সৈয়দ বংশের শাসক আলাউদ্দিন মাহমুদ আলম শাহকে পরাজিত করে সৈয়দ বংশের সমাপ্ত করছেন এবং শুরু হচ্ছে লোধি বংশ। তিনি বাহুলি নামে এই যে নতুন একটা মুদ্রা চালু করেছিলেন। 1489 খ্রিস্টাব্দে তিনি তার মৃত্যু হয়। বাহুল লোধি মৃত্যুর পর তার পুত্র সিকান্দার লোধি এই সিংহাসনে বসছেন। সিকান্দার লোধি হচ্ছেন লোধি বংশের সফল শাসক। তিনি 1504 খ্রিস্টাব্দে আগ্রা শহর প্রতিষ্ঠা করেন এবং এইখানেই তার পরবর্তী রাজধানী। বাহুল লোধির মৃত্যুর পর তার পুত্র সিকান্দার লোধি সিংহাসনে বসে। এই সিকান্দার লোধি হচ্ছে লোধি বংশের সফল শাসক। তিনি আবার পারসিক ভাষার কবিও ছিলেন। 1504 খ্রিস্টাব্দে তিনি আগ্রা শহর প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীকালে এখানে তার রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন বা স্থাপন করেছিলেন। তিনি সিকিন্দারি গজ নামে এক নতুন পরিমাপ পদ্ধতি আবিষ্কার করেছিলেন। 1517 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। তার মৃত্যুর পর তার পুত্র ইব্রাহিম লোধি সিংহাসনে বসছে। ইব্রাহিম লোধি সামরিক দিক থেকে তেমন দক্ষ ছিলেন না। তার সময় ষড়যন্ত্র করে গুজরাটের শাসনকর্তা ও পাঞ্জাবের শাসনকর্তা তারা কাবুলের অধিপতি বাবরকে
দিল্লি আক্রমণ করার জন্য আহ্বান জানান। এই বাবর 1526 খ্রিস্টাব্দে 21শে এপ্রিল দিল্লি আক্রমণ করেন এবং সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত হত্যা করেন এবং এর সঙ্গেই শেষ হয় দিল্লি সুলতানি সাম্রাজ্য। এরপরেই শুরু হয়ে যায় মুঘল সাম্রাজ্য। তো এই ছিল মোটামুটি দিল্লি সাম্রাজ্য। আজকে এই পর্যন্ত। এরপর তোমাদের কিছু প্রশ্ন থাকবে যেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাবে। চলো আজকে এই পর্যন্তই।